সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। তো ফুড এসআইয়ের এই বছরের পেপারটা আমাদের চলছিল, দুটো পার্ট অলরেডি আপলোডেড আছে। এটা আজকের হচ্ছে থার্ড পার্ট বা লাস্ট পার্ট। 16 তারিখের ফার্স্ট শিফটের পেপারটা আমি অ্যানালাইসিস করছিলাম বা সলিউশন করছিলাম বলতে পারো। তো এটা হচ্ছে তার লাস্ট পার্ট। তো কোয়েশনে যাব তার আগে কিছু কথা বলে নিই। আমাদের পেড ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, ম্যাথ এবং রিজনিংয়ের চলছে। প্রতি শনিবার ম্যাথ চলছে এবং প্রতি শনিবার রিজনিং চলছে এবং প্রতি রবিবার তোমার অঙ্ক চলছে। 10 টাকা করে পার ক্লাস। যদি কারো বেসিকে প্রবলেম হয় এবং যদি ভাবো যে বেসিকটা একটু ক্লিয়ার করা দরকার আছে, তাহলে সেই ক্লাস একটা বা দুটো নিয়ে তোমরা দেখতেই পারো। এক একটা ক্লাস হচ্ছে 10 টাকা। ক্লাসের পুরো যদি কারো মনে এই প্রশ্ন জাগে যে কতগুলো ক্লাস হবে, 10 টাকা করে তো দিতে দিতে সে অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম কোনো প্রশ্ন যদি মাথায় আসে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পুরো ক্লাসের শিডিউল আছে। প্রত্যেকটা সাবজেক্টে আমরা ধরো ম্যাথের এক একটা টপিকের উপর আমরা কটা করে ক্লাস দেবো, টোটাল কতগুলো ক্লাস লাগছে ম্যাথের উপর, বা রিজনিংয়ের এক একটা টপিকে কটা করে ক্লাস দেবো, বা টোটাল রিজনিং কমপ্লিট করতে আমাদের টোটাল কতগুলো ক্লাস লাগছে, পুরো একেবারে ডিটেলে আমাদের ইউটিউবে সেই ভিডিও দেওয়া আছে। তো তোমরা সেইটাও দেখে নিতে পারো তার আগে। আর যদি নিতে চাও তাহলে ডেসক্রিপশানে তো আমাদের যোগাযোগ করার ব্যবস্থা থাকবেই, তো সেটাও একবার দেখে নিতে পারো। এবারে আসি সেই প্রশ্নে। দেখো, এবারে ফুড এসআইয়ের এই প্রশ্ন যেটা এসছে সেইখানে যাই। এবারে কী প্রশ্ন এসছে? একটি নির্দিষ্ট মূল্যে একটা জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করেন। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? আচ্ছা, সবসময় কী জানি, কস্ট প্রাইস ইকুয়াল টু 100। এবার বলেছে 10% লাভ করেন, তাহলে সেলিং প্রাইস কত হবে? 110। সেলিং প্রাইস 110 হলে প্রফিট হচ্ছে কত? 10% বা 10 টাকা। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে, আচ্ছা সেকেন্ড সেলিং প্রাইস কত হবে? তাহলে এটা ফার্স্ট সেলিং প্রাইস, যেটা 110 টাকা। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে মানে 110 টাকার দ্বিগুণ দামে বিক্রি করলাম, কত? 220 টাকায় বিক্রি করলাম। আচ্ছা, 220 টাকায় যখন বিক্রি করলাম, কিন্তু কস্ট প্রাইস তো 100ই আছে, লাভ কত হবে? টোটাল প্রফিট কত হবে এখানে? 120। তাহলে এখানে অ্যান্সার কী হবে? 120, অপশান সি। যেটা পরের অঙ্কে যাই। বলছে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম তো জানোই। কোনো সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য কিনা কীভাবে বুঝবো? সেই সংখ্যা মানে সেই সংখ্যাগুলোর মধ্যে যে অঙ্কগুলো আছে তার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। যেমন হচ্ছে তোমার 33। 33-এর কী কী অঙ্ক আছে? 3 আছে আর 3 আছে। 3 + 3 কত হয়? 6। তো এই 6 3 দ্বারা ভাগ যায়, তাহলে 33 3 দ্বারা ভাগ যাবে। একই সাথে 32 কী আছে? 3 আর 2 আছে, তাহলে 3 + 2 কত হয়? 5। 5 কি 3 দ্বারা ভাগ যায়? যায় না, তাহলে 32 3 দ্বারা ভাগ যাবে না। এবারে আসি অঙ্কে। 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা দেখতে হবে। দেখো, ফার্স্ট অপশানটা কী আছে? 6, 2 + 4 6, 6 + 3 9, 9 আর 5 হচ্ছে তোমার 14, 14 আর 7 21, 21 আর 8 হচ্ছে 29, 29 আর 6 হচ্ছে তোমার 35। তাহলে প্রথম সংখ্যাটার অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 35, যেটা 3 দ্বারা ভাগ যায় না, তাই প্রথম অপশানটা তোমার এখানে হবে না। দ্বিতীয় অপশান দেখো, 3 আর 5 হচ্ছে 8, 8 আর 7 হচ্ছে তোমার 15, 15 আর 6 21, 21 আর 9 হচ্ছে 30, 30 আর 8 38, 38 আর 39, 40 41, এইখানে হচ্ছে 41 টোটাল। তাহলে এটাও 41ও 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এই অপশান 2ও হবে না। অপশান সি দেখো, অপশান সি কী বলছে? 3, 6, 9, 9 আর 6 কত? 15, 15 আর 4 কত? 19, 19 আর 3 22, 22 আর 3 25, এটা টোটাল হবে 25। 25ও 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এইটাও 3 দ্বারা ভাগ, সংখ্যাটাও যাবে না। আর লাস্ট অপশান দেখো কী আছে? 8 + 3 11, 11 আর 4 কত? 15, 15 আর 7 হচ্ছে 22, 22 আর 9 হচ্ছে তোমার 31, 31 আর 5 হচ্ছে 36, 36 আর 6 হচ্ছে 42, 42 3 দ্বারা ভাগ যায়, তাই এই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে, তাই অপশান হবে এই অপশান ডি। এবার পরের অঙ্কে যাই। শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল। নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে? সর্বোচ্চ দূরত্ব তখনই হবে যখন এ থেকে সি সব থেকে দূরে হবে, মানে পাতি বাংলা এটাই বলতে গেলে। এ থেকে সি সব থেকে দূরে কখন হবে? কীভাবে হবে? ধরো এইভাবে যদি থাকে,
যে এ থেকে বি এরকম আছে এই ডিস্টেন্স কত বলেছে 5, আবার বি থেকে সি হচ্ছে এই ডিস্টেন্স 6। সরল রেখায় যদি থাকে তবেই সব থেকে দূরে হবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 5 আর 6 কত? 11। তাহলে এটার অ্যান্সার হবে কত? সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে? 11। অপশান 1 আর কি। পরের অঙ্কে যাই এবারে। আচ্ছা, বলছে যে আলী 2.5 মিনিটে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। 2.5 মিনিট মানে 2 মিনিট 30 সেকেন্ড, মানে 2.5 মিনিট। 2.5 মিনিটে কত সেকেন্ড? 2.5 মিনিটে হচ্ছে তোমার 150 সেকেন্ড। 150 সেকেন্ডে কত যাচ্ছে? 300 মিটার যাচ্ছে। তাহলে পার মিটার পার সেকেন্ড ওর স্পিড কত? 300/150 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড। এবার 2 মিটার পার সেকেন্ড স্পিড পেয়ে গেলাম। এবার এটাকে কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করবো। এবার 2 × 18/5 ইকুয়াল টু 36/5। এবার যখনই নিচে 5 চলে আসবে, কী বলেছিলাম মনে করো, তোমার এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনেই করিয়েছিল, নিচে যখন 5, 500, 5000, 50 এরকম টাইপের যখন সংখ্যা চলে আসবে, তখন ওটাকে একটু ইজি ক্যালকুলেশনের জন্য কী করব, তো 36/5 আছে, সেটাকে আমরা কী লিখতে পারি? 72/10 লিখতে পারি। 72/10 মানে 7.2। এইখানে দেখি কি আছে, 7.2, অপশান সি। পরের অঙ্কে চলে যাই। 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? এই তো একদম মুখে মুখে হয়ে যাওয়া অঙ্ক, যদিও মুখে মুখে করছি না, তোমাদের সুবিধার জন্য লিখেই করছি। 11% হারে 5 বছর সুদ। সবসময় মনে রাখবে 11% হার যেটা বলেছে সেটা মানে হচ্ছে যে 100 টাকা যদি ইনভেস্ট করি তার উপরে 11% সুদ দিচ্ছি। তাহলে 5 বছরে যদি 11% করে প্রত্যেক বছর পাই, তাহলে টোটাল কত পাবো? 55 টাকা। তাহলে 100 টাকা ইনভেস্ট করলে 5 বছর পর আমি 55 টাকা পাবো, কিন্তু আমি করেছি কত? 300 টাকা ইনভেস্ট। তাহলে কত পাবো? 55 × 300/100। এখান থেকে এই 300 দিয়ে কাটো 3 × 55 মানে হচ্ছে 165, 165 টাকা সুদ পাবো। অপশান এখানে বি। পরের অঙ্কে যাই। প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিমি হয়, তাহলে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে এটা কীভাবে করবে? প্রথমে একদম বেসিক থেকে দেখাই। দেখো, 35, তারপরে 37, তারপরে 39, তারপরে হচ্ছে তোমার 41, তারপরে হচ্ছে 43, তারপরে হচ্ছে 45, তারপরে হচ্ছে 47, তারপরে হচ্ছে কটা হয়ে যায়? 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে হচ্ছে 49, তারপরে 51, তারপরে 53, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর দুটো হবে। তারপরে হচ্ছে 55, তারপরে হচ্ছে 57। বলেছে প্রতি ঘন্টা, প্রতি 1 ঘন্টা পর পর ওদের মানে গাড়িটার স্পিড 2 কিলোমিটার করে বাড়ে। তাহলে প্রথমে স্পিড যদি 35 থাকে, তারপরে 37, 39, 41, 43, 45, 47, 49, 51, 53, 55, 57, লাস্টে গিয়ে 57 কিলোমিটার পার আওয়ার স্পিড ধরাবে। এবার এটাকে যোগ করতে হবে। এটাকে যোগ করব কীভাবে সেটা তোমাকে একটু ভাবতে হবে। এই এত বড় একটা যোগ এটাও করা যেতে পারে, এটা কোনো অসুবিধা নয়, কিন্তু এতে এইভাবে করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা একটু ছোট করে একটু ক্যালকুলেশনটা যাতে সহজ হয় সেটা কীভাবে করব সেটা ভাবতে হবে। ছোটো করে তো করবো অবশ্যই, কিন্তু আগে দেখে নিই বড়ো করে, মানে যেভাবে আমরা যোগ জানি সেভাবে যখন করবো সেখানে কত হচ্ছে। দেখো, এইখানে আমরা 51, 53, 55, 57 সব কটাকে 50 ধরবো। এটাকে কত হচ্ছে? 4টে 50 মিলে 200। এইখানে দেখো 49, 47, 45, 43, 41 সব কটাকে 40 ধরে করবো। মানে এইখানে 5টা 40 আছে, 41, 43, 45, 47, 49 যেটা আছে সেই সব কটাকে 40 ধরে করবো ক্যালকুলেশনের সুবিধার্থে। এখানে 5টা 40 আছে মানে 200, তাহলে 200 আর 200 এখানে 400, আর এইখানে 3টে 30 আছে, 3টে 30 মানে হচ্ছে 90, তাই না? 490। এবারে যে এক্সট্রাগুলো আমরা গুনিনি তখন, তাহলে এখন সেগুলো গুনবো। 490 পেলাম, এবার এই 5 495, তারপরে এই 7 502, তারপরে এই 9 511, তারপরে এই 1 512, 515, 520, 527, 536, 536-এর পর 537, 540, 545, 552। এই হচ্ছে তোমার অ্যান্সার 552। দেখি অপশানে আছে কি না।
552 অপশান সিতে আছে 552। তো এইভাবে তোমরা এই অঙ্কটা করতে পারো। আর অথবা আর কীভাবে করা যেতে পারে, দেখো 12টা এখানে নাম্বার আছে, 12টা নাম্বার আছে, তাহলে এর অ্যাভারেজ কীভাবে পাবো? একদম মাঝে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে এর অ্যাভারেজ। মাঝে কোন নাম্বারটা আছে? মাঝে যে ওই নাম্বারটা আছে যেটা 6 এবং 7-এর মাঝখানে থাকবে। তো দেখো 1 2 3 4 5 6 এবং 7, 45 হচ্ছে 6 আর 47 হচ্ছে তোমার 7, মানে 45 হচ্ছে 6 নম্বর যে নাম্বারটা সেটা হচ্ছে 45, আর 7th প্লেসে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 47। তাহলে এর মাঝে কি থাকবে? 45 আর 47-এর মাঝে কি থাকবে? 46, তাই না? 45 আর 47-এর মাঝে থাকবে 46। তাহলে আমি বলবো এই যে 12টা নাম্বার আছে এর অ্যাভারেজ হচ্ছে 46। তাহলে 46 যখন অ্যাভারেজ পেয়ে গেলাম 12টা নাম্বার, তাহলে টোটাল কত? 12 ইন্টু 46, তাহলে 5 বারং 60, 6 বারং 72, 2 3 বারং 36, 48, 48 প্লাস 7 মানে হচ্ছে তোমার 55, 552 হয়ে গেল। এইভাবেও তোমরা শর্টে অ্যান্সারটা করতে পারো। কত আছে? 552 অ্যান্সার আছে। আচ্ছা, তারপরে অঙ্কে যাই। সমীর ও তনুজের বয়সের অনুপাত 8:15, 8:15, আর সেখান থেকে চেঞ্জ হয়ে কত হয়েছে? 11:18। আর সেটা কত বছর পরে হয়েছে? 9 বছর পর, মানে +9 করে 9 বছর পর। এখানে বেড়েছে কত? 8 থেকে 11 হয়েছে মানে 3 বেড়েছে, 15 থেকে 18 বেড়েছে মানে 3 বেড়েছে। তাহলে 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 9 বলতে পারি আমরা। তাদের বয়সের পার্থক্য কত? আচ্ছা, এইখানে পার্থক্য কত? 7। 3-এর ভ্যালু যদি 9 হয়, 3 ইজ ইকুইভ্যালেন্ট যদি 9 হয়, তাহলে 7 ইজ ইকুইভ্যালেন্ট টু 9 ইন্টু 7/3, 3 সাথে, আচ্ছা 3 সাথে এখানে কত হবে? 21। তাহলে 3 সাথে 21 হবে অ্যান্সার, অপশান বি। পরের অঙ্কে চলে যাই। 11তে কি বলছে? একটা পাইপ x ঘন্টায় একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং অন্যটি y ঘন্টায় এটি খালি করতে পারে। তাহলে এফিসিয়েন্সি কি? প্রথমটা x ঘন্টায় করছে, পরেরটা y ঘন্টায় করছে। এলসিএম হচ্ছে তোমার xy, আর এফিসিয়েন্সি এর হচ্ছে y, এর হচ্ছে কত? x। তাহলে বলছে যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি, উভয় পাইপ একসাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? এখানে কত আছে? y আর x, তাহলে হচ্ছে xy বাই y মাইনাস x, এটাই উত্তর। এখানে আলটিমেট এফিসিয়েন্সি বার করতে হবে। দেখো x হচ্ছে x-এর এফিসিয়েন্সি y আর y এর এফিসিয়েন্সি x, তাহলে আলটিমেট এফিসিয়েন্সি কত? মানে 1 ঘন্টায় বা 1 ঘন্টায় কতটুকু ট্যাঙ্ক ভরছে? y মাইনাস x পরিমাণ ট্যাঙ্ক ভরছে। আর টোটাল ট্যাঙ্ক ভরতে হবে কত? xy, xy বাই y মাইনাস x, এটাই টোটাল ট্যাঙ্কটা। এইখানে এই যে অপশান 4 হবে অ্যান্সার তোমার। পরের অঙ্কে যাই। রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটা কাজ শেষ, রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটা কাজ শেষ করতে পারে। শ্যাম ওই কাজ একই কাজ 12 দিনে, আচ্ছা রাম আর শ্যাম একটা কাজ 8 দিনে করতে পারে আর রাম একা ওই কাজ 12 দিনে করতে পারে। এলসিএম কত? 12 দুগুণে 24 হচ্ছে এলসিএম, মানে টোটাল কাজের পরিমাণ 24। এটা তাহলে এফিসিয়েন্সি 3, রামের এফিসিয়েন্সি 2। আচ্ছা, রামের একার এফিসিয়েন্সি 2 আর রাম আর শ্যাম দুজনের মিলিত এফিসিয়েন্সি কত? 3। তাহলে শ্যামের এফিসিয়েন্সি কত? 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। আর টোটাল কাজ কত? 24। তাহলে জিজ্ঞেস করে শ্যাম নিজে ওই কাজটা কতদিন সময় নেবে? তাহলে 24/1। শ্যামের এফিসিয়েন্সি 1 আর টোটাল কাজ হচ্ছে 24, তাহলে 24 দিন টাইম নেবে শ্যাম। পরের অঙ্কে যাই। একটা বাস দুটো জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং বাকি অর্ধেক 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করে। বাসের গড় গতি কত ছিল? আচ্ছা দেখো 40 আর 60-এর তোমার এলসিএম কত? 40 আর 60-এর এলসিএম হচ্ছে 120, তাই না? তো আমি ধরে নেব যে টোটাল ডিস্টেন্স হচ্ছে 120। তাহলে প্রথম অর্ধেক গেছে 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে। প্রথম অর্ধেকের তাহলে কত? মানে প্রথম অর্ধেক ডিস্টেন্স কত? 60 কিলোমিটার গেছে 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে, তাহলে 1.5 ঘন্টা সময় লাগছে, 1.5 ঘন্টা সময় লাগছে। আর দ্বিতীয় অর্ধেক মানে 60 কিলোমিটার গেছে 60 কিলোমিটার পার আওয়ার গতিতে, 60/60 মানে 1 কিলোমিটার মানে বা 1 আওয়ার, তাহলে সময় লেগেছে। তাহলে প্রথমে 1.5 ঘন্টা সময় লেগেছে, তারপরে 1 ঘন্টা সময় লেগেছে, টোটাল কত লেগেছে? 2.5 ঘন্টা সময় লেগেছে 120 কিলোমিটার যেতে। তাহলে 120 কিলোমিটার যেতে ওর 2.5 ঘন্টা সময় লেগেছে। এটাকে আমরা কী লিখতে পারি? 240/5 লিখতে পারি বা 480/10 লিখতে পারি।
তাহলে এটা ইকুয়াল টু কত হবে 48 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওর তোমার অ্যাভারেজ স্পিড। 48 আছে, এই অপশান ডি। পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এটা খুব সুন্দর অঙ্ক, স্টেটের এক্সামে খুব আসে এই অঙ্কটা, পার্টিকুলারলি এই অঙ্কটা বা এরকম ফরম্যাটের অঙ্ক খুব আসে স্টেটের এক্সামে। তো এটা কী করবো দেখো, 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 তারপরে প্লাস 1/9 ইন্টু 10। দেখো এই 1/1 ইন্টু 2 এটাকে আমরা কী লিখতে পারি, 1 মাইনাস 1/2 লিখতে পারি। যদি বিশ্বাস না হয় এখানে তোমরা এলসিএম করে দেখে নিতে পারো। তারপরে একইভাবে এটাকেও ভাঙাতে পারি, 1/2 মাইনাস 1/3 এভাবে ভাঙাতে পারি। প্লাস পরের পেজে করি, ওটাকে কী লিখতে পারি, 1 মাইনাস 1/2 তারপরে 1/2 মাইনাস 1/3 প্লাস আছে এখানে মাঝে, তারপরে প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট ডট দিয়ে 1/9 মাইনাস 1/10 এটা করতে পারি। তাহলে এখান থেকে কী আসবে, 1 মাইনাস 1/2 প্লাস 1/2 माइनस 1/3 प्लस 1/3 और माइनस 1/4 प्लस 1/4 এইভাবে ডট ডট দিয়ে তোমার প্লাস 1/9 মাইনাস 1/10। তো দেখো এই 1/2 1/2 কাটলো, 1/3 1/3 কাটলো, 1/4 1/4 কাটলো, সব এইভাবে আস্তে আস্তে কেটে যাবে, এই 1/9 অবধিও কেটে যাবে। লাস্টে কী থাকবে, 1 মাইনাস 1/10। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, 1 মাইনাস 1/10 মানে 9/10। 9/10 আছে নাকি দেখি এবারে অপশানে, 9/10 অপশান বি। চলো এবার পরের অঙ্কে যাই। 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত? 5% বার্ষিক হার 3 বছর মানে কত পার্সেন্ট হবে, 15%। সরল সুদের ক্ষেত্রে বলছি, সিম্পল ইন্টারেস্ট যেটা আর কি, বা সরল সুদ। আর 3 বছরের ক্ষেত্রে তোমার চক্রবৃদ্ধি সুদ বলছে। চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে 5%-এর ক্ষেত্রে কত, তোমার 5%-এর ক্ষেত্রে যে ম্যাথামেটিক্যাল ফর্মটা আমি বলেছিলাম ট্রিকের মাধ্যমে, বা আরও যে প্রিভিয়াসে করিয়েছিলাম বা পেইড ব্যাচে করিয়েছি, যাই হোক, সেখানে 5%-এর ক্ষেত্রে 3 বছর কীভাবে তুমি একবারে পাবে সেটাকে, ফি এ পয়েন্ট ফি এ স্কোয়ার এ কিউব, এই ফর্মে তোমাকে বসাতে হবে। ফি এ মানে হচ্ছে 15, 5 বলেছে, তাহলে এর জায়গায় 5 বসাবে, 5 × 3 15 পয়েন্ট ফি এ স্কোয়ার। ফি এ স্কোয়ার মানে 3 × 5 স্কোয়ার মানে হচ্ছে 75, এ কিউব মানে হচ্ছে 125। আর এখান থেকে এই 25 থাকবে, এই 1 এখানে চলে আসবে, তাহলে 15.7625। আর এখানে কত ছিল, 15%, এটা কত হচ্ছে তোমার, এটা চক্রবৃদ্ধিতে 15.7625। তাহলে ডিফারেন্স কত আসছে, 0.7625। এবার কত বলেছে, 8,000-এর উপর, তাই তো? তাহলে 8,000 বাই 1000 বাই 10,000, কারণ এই দশমিকটা আমি তুলছি। আর এর পার্সেন্টেজের জন্য আরও 100। আচ্ছা, এবার এটা ক্যালকুলেট করি, 3টে শূন্য এখানে কাটবে, আর এখান দিয়ে আর কি কাটা যেতে পারে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে তোমার 4, 5 দিয়ে এটাকে কাটো, 5 15 75 76, 1 76 1 2, 5 × 10 11 12 2 5, 5 5 25, ঠিক করলাম তো? 5 15 75 76 1 2, 5 × 10 11 12 25। আচ্ছা, 1525 দিয়ে 4 দিয়ে এটাকে যদি কাটি 25 দিয়ে এটাকে যদি কাটি 5 5 25 125, 6 25 150, 6 25 150 আর 2 5 মানে 25 অক্ষে 25 মানে 61। আলটিমেটলি অ্যান্সারটা তোমার কত আসছে, 61। কিছুই নাই, 0.7625টা 8,000-এর উপরে কত পার্সেন্ট মানে কত ইয়ে দাঁড়াচ্ছে সেটা তোমাকে বার করতে হবে। তো অঙ্কটা একবার বলে দিই কীভাবে করেছি। প্রথমে তো সরল সুদের টোটাল কত হচ্ছে সেটা বার করেছি, 5% প্রত্যেক বছরে পাচ্ছে, তাহলে 3 বছরে কত পাবে, 15% পাবে। আর একইভাবে 5% এক বছরে পাচ্ছে, তাহলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদে কত পাবে সেটা দেখলাম। তাহলে সরল সুদে এইটা আসছে, চক্রবৃদ্ধি সুদে এইটা আসছে, তাহলে দুটোর ডিফারেন্স কত,
ডিফারেন্স হচ্ছে 15 আছে, এটা 15.7625 আছে, তাহলে ডিফারেন্স হচ্ছে 0.7625। 0.7625 হচ্ছে 100-র উপরে ডিফারেন্স। তাহলে 8,000-এর উপরে ডিফারেন্স কত সেটা বার করেছি, 8,000-এর উপরে ডিফারেন্স হচ্ছে 61 টাকা। এবার 61 যদি এইখানে অপশানে থাকে তাহলে সেটা মার্ক করো অপশান সি এবং এগিয়ে চলো। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? এইটা আমি খুব সম্ভবত করিয়েছি, এটা এসএসসি সিলেকশন পোস্টেই ছিল অথবা ফুড এসআইরই এই পার্ট যেটা চলছে এটারই ফার্স্ট বা সেকেন্ড পার্টে এই অঙ্কটা ছিল। তো তোমরা কী করবে, এটা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে আমায় কমেন্ট বক্সে এই অঙ্কটা জানাবে অথবা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো, যেটা তোমাদের সুবিধা। পরের অঙ্কে যাই। কী বলছে, 15টা সংখ্যার গড় হলো 7, এর মধ্যে প্রথম 8টা সংখ্যার গড় 6.5 আর শেষ 8টা সংখ্যার গড় 9.5, মাঝের সংখ্যাটি হলো 15টা সংখ্যার গড় 7 মানে 5 15 75, 6 15 90, তাহলে 15টা সংখ্যার সমষ্টি হচ্ছে কত? 7 15 হচ্ছে 105। আর প্রথম 8টা সংখ্যার গড় মানে ফার্স্ট 8 এরকমভাবে লিখলাম, প্রথম 8টা সংখ্যার সমষ্টি তাহলে কত? 6.5 × 8, 6.5 × 8, এটা থেকে কী বলতে পারি? 6 8 48, 5 8 40 ইকুয়াল টু কত? 52। আর শেষ 8টা সংখ্যার গড় হচ্ছে 9.5, শেষ 8টা মানে লাস্ট 8 সংখ্যার সমষ্টি তাহলে 9.5 × 8, তাহলে 8 নং 72 ইকুয়াল টু 76, তাহলে 76। তাহলে ফার্স্ট 8 প্লাস লাস্ট 8 ইকুয়াল টু তাহলে 76 প্লাস 52 ইকুয়াল টু তাহলে কত হবে? 86 96 106 16 26 128। আর 15টা সংখ্যার অ্যাভারেজ এই সমষ্টি কত? 105 ছিল, তাহলে মাঝের সংখ্যা বা মিডল নাম্বার MN, মিডল নাম্বারের ভ্যালু হচ্ছে 128 মাইনাস 105 ইকুয়াল টু কত? 15 25 23। দেখো এইখানে ফার্স্ট 8 এবং লাস্ট 8-এর হিসাব হয়েছে, ফার্স্ট আছে 15টা অঙ্ক, কিন্তু এইখানে হিসাব করলে দেখা গেল 16টা অঙ্ক আছে, তাই না? তার মানে কি একটা অঙ্ক দুবার কাউন্ট হয়েছে, তাহলে একটা অঙ্ক যখন দুবার কাউন্ট হয়েছে তার মানে সেটা মাঝের অঙ্কটাই হবে। এরকমভাবে 1 2 3 4 5 এইভাবে তোমার কাউন্ট হয়ে যায় জিনিসটা। তো একবার প্রথম 8টা নিয়ে এইভাবে ক্যালকুলেট হয়েছে আর শেষ 8টা নিয়ে আবার এইভাবে ক্যালকুলেট হয়েছে, তাই ফলে মাঝের অঙ্কটা কি দুবার কাউন্ট হয়েছে। এখানে 4টে অঙ্ক দিয়ে আমি উদাহরণ দেওয়ার জন্য তোমাদের বুঝিয়েছি। হ্যাঁ, এই মাঝের অঙ্কটা দুবার কাউন্ট হয়েছে, তাহলে মাঝের অঙ্কটা যখন দুবার কাউন্ট হয়েছে এই টোটালটা তাহলে এইটা থেকে মাইনাস করে দিলেই মাঝের অঙ্কটা বেরিয়ে যাবে। মাঝের অঙ্ক তাহলে কত? মাঝের সংখ্যাটা 23। তাহলে এখানে দেখবো 23 আছে নাকি, এই তো অপশান সি 23। এবারে পরের অঙ্কে যাই, কী আছে? পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয় 24 কিলোমিটার হাঁটে, তাদের গতির যোগফল হচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, আগে এটা তো লিখে নিই, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয় 24 কিলোমিটার হাঁটে, তাদের গতির যোগফল হচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা। আচ্ছা, তাহলে পি এর গতি কত? দেখো এই কোয়েশ্চেনটা যদি আমি পরীক্ষা হলে থাকতাম তাহলে আমি এটা স্বাভাবিক অপশান টেস্ট করতাম, আর অন্য কিছু করতাম না, অপশান টেস্ট করতাম। এবার বলেছে যখন 7 কিলোমিটার পার ঘন্টা তখন, আর পি এর স্পিড হচ্ছে কিউ এর থেকে বেশি, তাহলে এই 4 কিলোমিটার দিয়ে আগে আমি দেখব, যদি মিলে যায় তাহলে তো ভালো, আর যদি না মেলে তাহলে তারপরে 6 কিলোমিটার দিয়ে দেখব। কারণ এমন একটা সংখ্যা নেব যেটা দিয়ে 24কে ভাগ করা যায়। এবার তোমরা বলতে পারবে যে 3ও তো ভাগ করা যায়, 3 দিয়েও তো ভাগ করা যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই যায়। 3 দিয়ে যদি 4 আর 6 দিয়ে যদি না মেলে 3 দিয়েও দেখে নেব, কী আছে। কিন্তু আমার এটা মনে হচ্ছে 3 দিয়ে যাওয়ার সম্ভাবনা কম, কারণ এখানে পি এর গতি বেশি, পি এর গতি চেয়েছে আর পি এর গতি কিউ এর চেয়ে বেশি এটা বলেছে, তাহলে একটু বেশি যে নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আগে ঘাটাবো। যদি তাতে না হয় তখন আমরা যাব 3-এ, কিন্তু আমার যেটা মনে হয় যে 3 হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে উত্তরে হওয়ার সম্ভাবনা এখানে কম। যদি 4 হয়, পি এর স্পিড যদি তাহলে 4 হয়, তাহলে কিউ এর স্পিড কত? 3, কারণ এইখানে বলে দিয়েছে 7 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে দুজনের স্পিডের সমষ্টি। এবার 4 কিলোমিটার পার আওয়ার যদি ওর স্পিড হয় পি এর, তাহলে ওর টাইম লাগছে কত? 24 কিলোমিটার যেতে, 4 6 24, 4 6 আওয়ার। আর একইভাবে কিউ এর টাইম লাগছে কত? 3 8 24, 8 আওয়ার। তাহলে এখানে কত দাঁড়ালো দেখো, 14 ঘন্টা।
14 ঘন্টা দাঁড়ালো, আর এইখানে 14 ঘন্টা তোমার দেওয়াই আছে। তাহলে যা যা ডেটা দিয়েছে সেগুলো আমার অপশানের সাথে মিলে গেল। তাহলে এখানে অ্যান্সার হবে 4 কিলোমিটার পার ঘন্টা। যদি এখানে না মিলতো তাহলে 6 দিয়ে ট্রাই করতাম, আশা করি ওতে মিলে যেত। আর যদি তাও না মিলতো তখন আমি দেখতাম 3 দিয়ে। 5 দিয়ে ট্রাই আমি সহজে করতাম না, কারণ 5 দিয়ে 24কে ভাগ করলে তোমার পয়েন্টে চলে আসছে উত্তরটা। হ্যাঁ, যদি এইটা হতো 4, 6, 3 কোনোটা দিয়ে মিলছে না, তখন আর উপায় কি, 5 দিয়ে করতেই হবে অবশ্যই। তো পরীক্ষা মানে বাড়িতে যখন অঙ্ক করবে না তখন এই অ্যাপ্রোচেই অঙ্ক করবে, বেসিক থেকে বেশি করতেও না, পরীক্ষা হলে কিন্তু শেষ হবে না, আমি বারবার বলে দিচ্ছি। তারপরে অঙ্কটা দেখি, এ আর বি একটা কাজ 12 দিনে করতে পারে, বি আর সি 15 দিনে, আর সি আর এ 20 দিনে। আচ্ছা, এ আর বি করতে পারে হচ্ছে তোমার 12 দিনে, বি আর সি করতে পারে 15 দিনে, আর এ আর সি করতে পারে তোমার 20 দিনে। আচ্ছা, তাহলে এলসিএম কত হবে? 20, 40, 60 হবে এলসিএম। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 60। তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি কত? 5। বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি কত? 4। এ আর সি এর মিলিত এফিসিয়েন্সি কত? 3। তাহলে 5 আর 4 9, 10 আর 12 এর এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি হচ্ছে, দেখো এ দুটো আছে, বি দুটো আছে, আর সি দুটো আছে। তাহলে এখানে কী হবে? 2 × a + b + c। তাহলে এখানে 2 আছে, 2টাকে হাঁটাতে হবে। তাহলে a + b + c তিনজনের মিলিত এফিসিয়েন্সি কত? 12/2 = 6, তাই না? = 6। তাহলে a + b + c এর এফিসিয়েন্সি হচ্ছে 6। আর কি পেয়েছি আমরা ওখানে? b + c এর এফিসিয়েন্সি হচ্ছে 4, b + c এর এফিসিয়েন্সি 4। তাহলে b + c এর এফিসিয়েন্সি হচ্ছে 4। যদি আমরা দুটো বিয়োগ করি, বি আর বি কাটলো, সি আর সি কাটলো, এখানে কত থাকবে? 2, আর এখানে কত থাকবে? এ। তাহলে এ এর এফিসিয়েন্সি কত পেলাম? 2 পেলাম। এবার জানতে চেয়েছে এ একা ওই কাজটা করতে কতদিন সময় নেবে। টোটাল কাজ কত? 60টা। আর এর এফিসিয়েন্সি কত পেলাম? 2। তাহলে এর টাইম লাগবে কত? এর টাইম লাগবে 60/2 = 30 দিন। 30 দিন যদি অপশানে থাকে তাহলে ওইটাই হবে উত্তর, না হলে আমাদের ভুল হয়েছে, কিন্তু ভুল হয়নি, 30 দিন হবে অ্যান্সার। পরের অঙ্কে চাই। আচ্ছা, 243 টু দি পাওয়ার n/5। 243কে আমরা কী লিখতে পারি? 3 এর কিউব হচ্ছে 27, 4 81, 5। আচ্ছা, 3 টু দি পাওয়ার 5n/5 এইটা লিখতে পারি। তাহলে 5 আর 5 কাটলো, তাহলে এটা কী রইলো আলটিমেটলি? 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 2n + 1। নিচে কী আসবে? 9 টু দি পাওয়ার n মানে 3 টু দি পাওয়ার 2n, কারণ 9 হচ্ছে 3 স্কোয়ার, ইন্টু 3 টু দি পাওয়ার n - 1। 3 টু দি পাওয়ার n - 1। তাহলে এখান থেকে কী লিখতে পারি? 3 টু দি পাওয়ার, এখানে দেখো 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 2n + 1। গুণ থাকলেই সবসময় পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার এখানে কী হবে? 3n + 1 বাই, আর এখানে নিচেও গুণ আছে, যখন এখানে কী হবে? যোগ হবে 3 টু দি পাওয়ার 3n - 1। এবার এই দুটো কী আছে? ভাগ আছে। গুণ থাকলে যেমন পাওয়ারগুলো যোগ হয়, ভাগ হলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে 3 টু দি পাওয়ার 2n + 1 মাইনাস 3n + 1 মাইনাস, সরি, এটা 3n ছিল না 2n ছিল? 3n ছিল, এটা একটু ভুল করে লিখে ফেলেছি, এটা 3n হবে। 3n + 1 মাইনাস -3n + 1। এই 3n আর এই 3n কাটলো, তাহলে 3-এর স্কোয়ার হইল আলটিমেটলি = 9। দেখি কি আছে এখানে অপশান। 9 ফার্স্ট অপশান আছে। তো পরের অঙ্কে যাই এবারে। একজন মানুষ প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার এইভাবে হাঁটে। লোকটি 10 দিনে মোট কত দূরত্ব অতিক্রম করবে? কিছুক্ষণ আগে একটা অঙ্ক ছিল যে একটা গাড়ির গতিবেগ প্রথম ঘন্টায় 35 কিলোমিটার, তারপরে 35 কিলোমিটার দিয়ে শুরু করে, আর প্রত্যেক ঘন্টায় ওর স্পিড 2 কিলোমিটার করে বাড়ে। ওই অঙ্কটা যেভাবে করেছিলাম এই অঙ্কটা ঠিক সেইভাবেই হবে, সেম একেবারে প্রসেস।
আর তোমরা কী করবে, এটা HW করে আমায় এর অ্যান্সারটা হয় কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবে। সেম অঙ্ক আমি করিয়েছি একটু আগেই, বোঝা গেল? চলো পরের অঙ্কে যাই। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, 2 = x + 1 / আচ্ছা প্রথমে এই সমান চিহ্নের এই পাশে যেটা x দিয়ে আছে সেটাকে আমরা সলভ করব। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। 1/1 + 1/3 + 1/4, 3 + 1/4 মানে হচ্ছে 3 4 12, 12 13, 13 হচ্ছে নিচে আসবে 13, উপরে আসবে কত 4। এই LCM এর এই ভগ্নাংশের যোগ টোগগুলো আলাদা করে ডিসপ্লে করছি না, হ্যাঁ, আশা করি তোমরা এইগুলো জানো। আর যদি না জানো তাহলে তোমরা আসতেই পারো পেট ব্যাচে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, x + 1/, আচ্ছা এইটা আবার কি আছে 13 আছে তাই তো, তাহলে 17/13, 17, আচ্ছা একটু পরিষ্কারভাবে করতে হবে অঙ্কটা। কী বলেছে, 2 = x + 1/1 + 1/1 প্লাস তোমার 1/3 + 1/4, 1 + 1/3 + 1/4। এই জিনিসটাকে সলিউশন করো। কত হচ্ছে 3 4 12 + 1 13, তাহলে 13/4। তাহলে এইখানে হবে কত, 3 4 12 13/4, তাহলে নিচে হবে 13, উপরে হবে 4, উপরে হবে 4, নিচে হবে 13। তাহলে এবার কী হবে, 13 আর 1 কত হবে 13, 13 + 4 কত 17, 17/13, 17/13। তাহলে এখানে আলটিমেটলি হবে 13, আর এইখানে হবে তোমার 17। তাহলে এক্স প্লাস 13/17, তাহলে এটা এক্সের ভ্যালু কী করবো, 2 - 13/17 = 17 দুগুণে নিচে 17, উপরে 34 - 13 মানে হচ্ছে 23 33 34, 21/17। এটা হচ্ছে তোমার এক্সের ভ্যালু। দেখি কি আছে অ্যান্সার, 21/17, 21/17 অপশান বি। এই অপশান বি হচ্ছে 21/17। পরের অঙ্কে যাই এবারে। 7x = 17 আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এক্সের মান কত, এক্ষেত্রে কী করবো, 7/x = রেশিও মানে কি, বাই 17.5 / 22.5, এইটা করব। তাহলে দেখো এবারে এইখানে এক ঘর আগে আগে দশমিক আছে, এখানেও এক ঘর আগে এই দশমিক আছে, তাহলে দশমিক তুলে দিলাম। তাহলে এটাকে 175/225 এইভাবেই ট্রিট করবো আমরা। 7/x = 175/225, 25 দিয়ে যদি কাটি এটা হচ্ছে 9, এটা হচ্ছে কত 7, তাহলে এই 7 কাটলো, তাহলে এক্সের ভ্যালু আলটিমেটলি কি 9, এক্সের ভ্যালু আলটিমেটলি 9, লাস্ট অপশান। পরের অঙ্কে যাই। কি বলেছে, 20,480 টাকার উপর 2 বছর 73 দিনের জন্য বার্ষিক 6.14% হারে চক্রবৃদ্ধি সুদ হয়। আচ্ছা, খুব সুন্দর, একটু ক্যালকুলেট করতে হবে। 6.14, এটা কত, 4 6 24, 25/4%, 25/4% হচ্ছে এটা। 6.14কে ভাঙালে আমরা পাই। আচ্ছা, দেখা যাক এবারে কী করা যায়। এটা পরের পেজে করছি, দেখো 6.14 এই আছে পার্সেন্টেজ, তার মানে হচ্ছে 4 6 24, 25/4%। তাহলে প্রথম বছরে কত টাকা সুদ পাবে, 20,480 আছে, 20,480 ইন্টু 25/4 ইন্টু 100। এইটা যদি করি তাহলে হচ্ছে 0 আর 0 কাটলো, 5 5 দিয়ে কাটো, এটাকে হচ্ছে 5 8 দিয়ে কাটো, 8 দিয়ে এইটা যদি কাটি 8 দুগুণে 16, 17 18 19 20, 4 4, 5 8 40, 6 8 48, 256 ইন্টু 5 মানে হচ্ছে 5 6 30, হাতে হলো 3 5 5 25 26 27 28, 2 2 মানে হচ্ছে 5 দুগুণে 10 11 12, মানে প্রথম বছর সুদ পাবে কত 1,280 টাকা, এটা ফার্স্ট বছরে ফার্স্ট ইয়ারে।
সেকেন্ড ইয়ারে সুদ পাবে কত? সেকেন্ড ইয়ারেও 1280 টাকায় সুদ পাবে, কিন্তু সাথে এই 1280 25/4% সুদ পাবে। তাহলে এই 1280 25.4% সুদ কত হবে সেটা দেখতে হবে। 1280 25/4% সুদ মানে 25/4% মানে 25/400, যেহেতু 100 নিচে ভাগ আসে। আচ্ছা 5, এই শূন্য প্রথমে কাটিয়ে আর 25 দিয়ে 40কে কাটো, 5 আর 8, 8 দিয়ে 8 অক্ষে 8, 9 10 11 12, 4 8 6 8, তাহলে 5 16 80, 5 16 80 হলো। তাহলে 1280 প্লাস 80 প্লাস, তারপরে এই 1 বছর গেল, এই 1 বছর গেল, 2 বছর হয়ে গেল। আর এখানে টাইম কত দিয়েছিল? 2 বছর 73 দিন, 2 বছর 73 দিন দিয়েছিল। তাহলে আরও 73 দিনের সুদ পাওয়া বাকি আছে। আচ্ছা 73 মানে 73 দিন মানে কত বছর? 73/365 বছর, কারণ এই 365 দিনে 1 বছর হয়, মানে বেসিক ক্যালকুলেশনটা কি 365 দিনে 1 বছর। তাহলে 73 দিনে কত বছর? কী করি এখানে আমরা? কোনাকুনি গুণ, আর যেটা এখানে থাকে সেটা নিচে ভাগ, তাই করেছি। এটা যদি আমি করি 5 3 5 15 5 তো 35, আচ্ছা এইটা ইকুয়াল টু 1/5 বছর, মানে 73 দিন মানে 1/5 বছর। যেহেতু 1/5 বছর, তাহলে 25/4% সুদটাও পুরোপুরি পাবে না, কারণ 73 দিনই খেটেছে ওটা। তাহলে কত পার্সেন্ট পাবে? 1/5 বছর যত পাওয়া উচিত। 1 বছরে 25/4 পায়, তাহলে 1/5 বছরে কত হবে? 5/4%, 5/4% পাবে, তাই না? তাহলে 20,480 এর 5/4% সুদ ওই 73 দিনেও পাবে। 0 আর 0 5 8, 8 দিয়ে 8 দুগুণে 16, 17 18 19 20 4 4, 5 8 40, 6 40 4 8 6 8 48, মানে 256 টাকা। 256 টাকা তো পাবে, সাথে আরও যে তোমার এই টাকাটা আছে এটারও 5/4% পাবে। আচ্ছা এটা এখানে টোটাল কত হচ্ছে? 1280 মানে হচ্ছে 24, 2560 প্লাস 80, 2640। 2640-এর আবার ও 5/400, এই হচ্ছে হিসাব। 0 আর 0 কাটো, 5 দিয়ে 8কে, 8 দিয়ে এটা 3 8 24, 2 4, 2 4 হচ্ছে 3 8 24, মানে আলটিমেটলি কত দাঁড়ালো? এই হিসাবে দাঁড়ালো কত টোটাল পাচ্ছে সুদ দেখো, প্লাস 256 প্লাস 33। দেখো এবার যোগ করে আমরা এটা পুরো দেখি আগে তোমার অপশানে কী কী আছে, তারপরে আমি বলছি। হ্যাঁ চলো, দেখো এখানে কি আছে? ইউনিট ডিজিট 3, এখানে কত আছে? 6, আর বাকি সব কটাতে ইউনিট ডিজিট কত আছে? 0। তাহলে 6 আর 3 যোগ করলে কত হয়? 9। তাহলে যোগফল সেটাই আসবে যেটাতে ইউনিট ডিজিট 9 আছে, মানে অপশান উত্তর সেটাই হবে যেটাতে ইউনিট ডিজিট 9 আছে। তাহলে ইউনিট ডিজিট 9 আছে এরকম কোন অপশানটা আছে? দেখবো একটাই অপশান আছে, কোথায় গেল? এই অপশান সি, 2929 টাকা। আমরা পুরোপুরি যোগও করলাম না, এভাবে যোগ না করেই ব্যাপারটা কাজ মিটে গেল। দেখলে এখানে দেখো সব কটা 1280 ইউনিট ডিজিটে 0 আছে, এই 1280 ইউনিট ডিজিটে 0 আছে, এই 80 ইউনিট ডিজিটে 0 আছে, 256 ইউনিট ডিজিটে 6 আছে, 33 ইউনিট ডিজিটে 3 আছে। তাহলে 6 আর 3 আলটিমেটলি যোগ হবে, 6 আর 3 কত হয়? 9। তো 9 দিয়ে যেটা হবে অ্যান্সার, অপশান আর কি যেটা হবে 9 দিয়ে সেটাই হবে তোমার অ্যান্সার। 35, সেটা দেখি। 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। তাহলে 6 বছর আগে রেশিও কত ছিল? 3:1, সুশীল আর স্নেহাল। আর 6 বছর পরে সুশীলের বয়স স্নেহালের বয়সের 5-এর 3 গুণ হলো 6 বছর পরে। তাহলে রেশিও কত হলো? 5:3। 6 বছর আগে এইটা ছিল, এটা 6 বছর আগে এটা ছিল, এটা 6 বছর পরে হয়েছে। তাহলে টোটাল কত বছর পেরিয়েছে? 12 বছর, তাই না? টোটাল 12 বছর পেরিয়েছে। তাহলে 3:1 রেশিও ছিল, সেখান থেকে 5:3 হয়েছে, 5:3 হয়েছে। এটা টোটাল কত বছরে হয়েছে? 12 বছরে, কারণ এই রেশিওটা 6 বছর আগে ছিল, এই রেশিওটা 6 বছর পরে হবে। তাহলে
বছর আগে ছিল আর 6 বছর পরে হবে, মানে এখন থেকে 6 বছর আগে ছিল, এখন থেকে 6 বছর পরে হবে। টোটাল কত ডিফারেন্স? 12 বছর। তাহলে এইখানে 3 থেকে 5 হয়েছে, এখানে দেখো 3 থেকে 5 হয়েছে, কত বেড়েছে? 2। তাহলে 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 12, এটা বলতে পারি। স্নেহালের বর্তমান বয়স, আচ্ছা 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 12, তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 6। তাহলে স্নেহালের 6 বছর আগে বয়স কত ছিল? 6 বছর ছিল। তাহলে এখন বয়স কত হবে? এখন কি 6 বছর এগিয়েছে, তাহলে 12 বছর হবে। তাহলে এইটা হবে এ অ্যান্সার। পরের অঙ্কে যাই। H/B = 3:5, B/C হচ্ছে 7:8, তাহলে 2A 3B 7C কত? এটা খুবই সোজা অঙ্ক, 3:5 আর 7:8। 3 সাথে 21, 5 সাথে 35, 5 8 40। পাঁচ আটে তোমার হচ্ছে 40। তাহলে এটা কি পেলাম? A/B/C পেলাম। আচ্ছা এবার কি বলেছে? 2A মানে হচ্ছে 42, কারণ A এর ভ্যালু কত? 21, তাহলে 2A কত? 42। 3B মানে হচ্ছে 35 × 3 মানে হচ্ছে 105 ইস টু, আর কি আছে? 7C মানে হচ্ছে 280। তাহলে কি আছে? দাঁড়াচ্ছে 42, 105 আর 280। তাহলে হচ্ছে এইটা কাটো যদি 7 দিয়ে, 6 সাথে 42, 7 7, 8 9 10, 3 5, 5 সাথে 35 আর এটা 40। তাহলে 6:15:40 হচ্ছে তোমার অ্যান্সার, 6:15:40। তারপরে অঙ্কে যাই। কি আছে? A/B = 7/9, B/C = 3/5। তাহলে H/B হচ্ছে 7:9, 7:9 আর B/C হচ্ছে 3:5। তাহলে এখান থেকে H/B/C কীভাবে বার করবো? কিছু এই আগের অঙ্কটা এরকম ছিল, 3 সাথে 21, 3 নং 27, 5 নং 45, 3 দিয়ে যদি কাটো 3 সাথে 21, 3 নং 27, 3 15 45, 7 9 15, এই অঙ্কটা, এই অপশান এ। তো ব্যাস, আজকে আর অঙ্ক নেই। ফুড এসআইয়ের আর কোনো মানে ফুড এসআইয়ের ফার্স্ট শিফটের অঙ্ক কমপ্লিট 3টে পার্টে। তোমরা দেখো, দেখে জানাও, হোমওয়ার্কগুলো করো, যেগুলো দিয়েছি 2টো মনে হোমওয়ার্ক আছে, কমেন্ট বক্সে উত্তর জানিও। আর প্র্যাকটিস করতে থাকো, নতুন অ্যাপ্রোচ শিখতে থাকো, অঙ্ক নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকো, আর সুস্থ থাকো। তাহলে আজকে যাই, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।